নমস্কার বন্ধুরা, গপ্পগাথায় তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। আমার এই চ্যানেলে থাকবে নানা স্বাদের গল্প এবং কবিতা। সেই সমস্ত শুনে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং মতামত পাঠিও, যেটা আমার কাছে অত্যন্ত দামি। আর এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। শুরু করছি শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা মজার উপন্যাস আসমানির চর। আজ অন্তিম পর্ব। ভুসিরাম আজকাল অহংকারে মকমক করে বেড়ায়। অহংকার হওয়ারই কথা কিনা, কুঠিবাড়ির কর্তার বডিগার্ড বলে কথা। হ্যাতা ন্যাতা লোক তো নয় রে বাবা। আর বডিগার্ড কথাটাই তো গেরাম ভারী। গাঁয়ের লোক শুনলে চোখে ভারী শ্রদ্ধা ফুটে ওঠে। ইংরেজি কথার ওজনই আলাদা। ইংরেজি যদি ফুট করাই, তবে বাংলা যেন নেতানো মুড়ি। বডিগার্ড কথাটা যেমন লোককে বুক ফুলিয়ে বলা যায়, বাংলা হলে বলা যেত কি? তারপর তার খাকি রঙের প্যান্ট আর শার্টও রয়েছে। নতুন নয় অবশ্যই, তা হোক। খাকি মানেই হলো তুমি পুলিশ বা মিলিটারির মতো একজন কেউকেটা। গায়ের লোক হিংসের চোখে তাকিয়ে দেখে একটা 1.5 মানুষ সমান লম্বা লাঠি পেয়েছে সে, যার গাঁটগুলো পেতলে বাঁধানো। অর্থাৎ একটা পাগড়ি বা টুপি হলে আরো ভালো হতো বটে, কিন্তু সেটা এখনো জোগাড় হয়নি। যা হয়েছে তাও কম কিছু নয়। বীরুবাবুকেও তার খুবই পছন্দ। পয়লা দিনই তিনি তার দুটো শিকারী কুকুরের সঙ্গে তার ভাব করিয়ে দিলেন। সে দুটো বাঘা কুকুর তার চারিদিকে কয়েকবার পাক খেলো, তারপর গা শুকলো। বেশ অনেকক্ষণ ধরে জরিপ টরিপ করে তারপর লেজ নাড়িয়ে জানান দিল যে তারা তাকে চিনে রেখেছে। খুব ভোরবেলা কুকুর দুটোকে হাঁটাতেও নিয়ে যায় সে। তারা দিব্যি তার কথা শোনে, অবাধ্যতা করে না। মুশকিল হলো, দুনিয়ার কোনো সুখই নিষ্কণ্টক নয়। আর তার সুখের কাঁটা হলো গয়া বুড়ি। সে যেদিন কাজে জয়েন দিল, সেদিন বীরুবাবু তাকে ডেকে বললেন, ওরে, চারিদিকটা ভালো করে দেখে আয়। কুঠি বাড়ি তো বিরাট জায়গা, সবটার একটা আন্দাজ থাকা ভালো। তাই বাড়িটা টহল দিতে বেরিয়েছিল সে। বেশ মাথা উঁচু করে বুক ফুলিয়ে তেজস্বিতার সঙ্গেই দাঁত দেখিয়ে বাগানের রাস্তায় হাঁটা ধরেছিল। খুশিরাম বুঝতে পারছিল এতদিনে সে একটা কাজের মতো কাজ পেয়েছে, নইলে এতকাল তো তার গুণের কোনো কদরই হয়নি। এ কাজের ইজ্জতই আলাদা। গোলাপ বাগানটা সবে পেরিয়েছে কি পেরোয়নি, কোথা থেকে সাদা শাড়ি পরা এক বুড়ি পট করে সামনের রাস্তা আটকে দাঁড়িয়ে চিল চেঁচিয়ে বলে উঠল, আই মিনছে, তুই সেই চোর ছড়াটা না? ভুসিরামের অহংকারের বেলুনটা ফুস করে হাওয়া ছেড়ে দিয়ে চুপসে গেল। মান সম্মান যায় যায়। সে একটু থতমত খেয়ে বলল, না ঠাকুরমা, আমি সে নই। কেন রে? আমার চোখে কি চালসে ধরেছে, নাকি আমার ভীমরতি হয়েছে? ও মা, কি পাজি দেখো! আবার পুলিশের পোশাক পরে চোখে ধুলো দেওয়ার মতলব। এই ছোঁড়া, এই তো সেদিন তোষাখানায় ঢুকতে গিয়ে রাত বিরেতে ধরা পড়লি। বীরুর দয়ার শরীর, তাই কান ধরে উঠবোস করিয়ে ছেড়ে দিল। কোন লজ্জায় আবার কুঠি বাড়িতে ঢুকেছিস শুনি? বেহায়া কোথাকার। বলি, মতলব কি তোর? ভুসিরামের তখন ঘাম হতে লেগেছে, কান টান গরম। চেঁচামেচি শুনে বাড়ির লোকেরাও মজা দেখতে এসে জুটে যাচ্ছিল। ভুসিরাম আমতা আমতা করে বলল, আমি যে বীরবাবুর বডিগার্ড গো ঠাকুরমা, আমায় চিনলে না? চচ্চাচর আমি খুব চিনি বাছা। ভাবছিস ইংরেজি বলে পার পেয়ে যাবি? এই গয়াদাসী কি ইংরেজিকে ডরায় নাকি? কি ভেবেছিস ভোরকি দিয়ে পিছলে বেরোবি? কাঁচিকালে পড়ে ভুসিরাম কাহিল গলায় বলে, আহা, বেরোনোর কথাই তো উঠছে না। আমার যে বীরুবাবুকে পাহারা দেওয়ার কাজ। মরণ! বীরুর কি বুদ্ধিনাশ হয়েছে যে চোরকে পাহারাদার রাখবে? কি মিথ্যুক রে বাবা!
তোরা হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? চোরটাকে জাপটে ধরে কটকটে করে বেঁধে ফেলতে পারছিস না? তার গয়াবুড়ির এই কথাটা সকলেরই বেশ পছন্দ হলো। ভুসিরাম কিছু বুঝে ওঠার আগেই 10-12 জন তাকে ঘিরে সাপটে ধরে ফেলল। বেঁধে ফেলতেও সময় লাগলো না। ভুসিরাম তার প্যাঁচ পয়জার দেখানোর ফাঁকি পেল না মোটে। বাঁধা পড়ে জব্দ গলায় বলতে লাগলো, কি মুশকিল, এ তো আমার খুব অপমান হয়ে যাচ্ছে। বীরবাবুর বডিগার্ডের কি কোনো সম্মান নেই? তিনি জানতে পারলে যে খুব রাগ করবেন। গয়াবুড়ি ফোঁস করে উঠল, তোর ভাগ্যি ভালো যে কুঠি বাড়িতে এখন আর আগের নিয়ম নেই। আগে চোর ধরা পড়লে বাঁশ ডলা দেওয়া হতো, গাছ থেকে হেঁট মুন্ডু করে ঝুলিয়ে রাখা হতো, বিলিতি চাবুক দিয়ে আগাপাস্তলা চাপকানো হতো। আহ, কি ভালো ভালো সব নিয়ম ছিল। এখন কেবল শুনি ক্ষমা আর ক্ষমা, হাড় পিত্তি জ্বলে যায় বাবা। হরিরাম গাট্টা গোট্টা লোক খুব আহ্লাদের সঙ্গে বলে উঠল, তা গয়া মাসি, তোমারও তো দুঃখের কি আছে বলো তো? বাঁশডলা না হয় আমরাই দিয়ে দিচ্ছি, আর হেডমন্ডু করে ঝুলিয়েও দেবক্ষণ, সে আর বেশি কথা কি। তবে বিলিতি চাবুকের তো আর জোগাড় নেই। বিছুটি ঝাড় আছে, তা দিয়েই আগাপাস্তলা বেশ করে ধুইয়ে দেওয়া যাবে। কি বলো ভাই সাহেব? বিলিতি চাবুকের চেয়ে খুব একটা কম হবে না। প্রস্তাবটা সকলেরই বেশ পছন্দ হলো। শিবু একগাল হেসে বলল, চোখে এক খাবলা লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দিলে কিন্তু রগরটা আরো জমবে। কি বলো ভাই সাহেব? কার্তিক বলে, বিছুটির সঙ্গে কয়েকটা কাঁটা গাছও তুলে আনবো কি? খুব জমে যাবে কিন্তু। ঘটনাটা অবশ্য ততদূর গড়ালো না। গড়ালে ভুসিরামের কপালে দুর্গতি ছিল। খবর পেয়ে রাখহরি এসে তাকে উদ্ধার করে। সেই থেকে গয়াবুড়িকে খুব সামলে চলে সে। কুঠিবাড়িতে গয়াবুড়ির দাপট সাংঘাতিক। তার ভয়ে সবাই তটস্থ। এ বাড়িতে দিন 10 কেটেছে তার। তবু মুখোমুখি পড়লেই গয়াবুড়ি তার দিকে কটমট করে তাকায়, আর তাকে শুনিয়াই আপন মনে বলে, কলির শেষে তো সব উল্টোটাই হওয়ার কথা কিনা, তাই চোর হয়েছে সেপাই। দিনে দিনে আরো কত দেখবো বাবা। এই সেদিন জলজান্ত চোরটা ধরা পড়ল, মা 2 দিন যেতে না যেতেই সে দেখছি পুলিশ সেজে গ্যাটম্যাট করে বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। বশীকরণ না জানলে কি এমন হয়? একদিন দুপুরে খেতে বসেছে। খিটখিটে মাঝবয়সী গিরিমাসি আষ্টে মুখ করে বলল, হ্যাঁ রে ছোড়া, দুবেলা তো গান্ডে পিটলে গিলছিস আর গায়ে ফু দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। এ বাড়িতে তোকে কোন কাজে বহাল করা হয়েছে বলতো? ভুসিরাম বেশ জাক করেই বলল, গুরুতর কাজ গো মাসি, আমি হলুম বিদুবাবুর বডিগার্ড। গিরিমাসি হাঁ বলল, কি বললি আবার বলতো? বডিগার্ড গো মাসি, বিদুবাবুকে পাহারা দেওয়ার কাজ। গিরিমাসি অবাক হয়ে বলল, ও মা, বীরুবাবুর আবার পাহারার কি দরকার হলো? তা আমি জানি না গো মাসি, তবে খুব দায়িত্বের কাজ, চারিদিকে নজর রাখতে হয়। পোড়া কপাল, নজর রাখা আবার একটা কাজ? সে তো আমার বোনপোটাই রাখতে পারত। কবে থেকে ছেলেটাকে এবারে কাজে ঢোকাতে চাইছি, কোথা থেকে তুই উড়ে এসে জুড়ে বসলি বলতো? আমার বোনপো কম কিসে, ক্লাস 8 পাস দিয়েছে, পাড়ায় নাটক করে, সুর করে পাঁচালি পড়তে পারে। গিরিমাসির কথা শুনে একটু দমে গেল খুশিরাম। এবারে লোকজন তাকে খুব একটা ভালো চোখে দেখছে না তো। বীরবাবুর বডিগার্ডের কি আরও একটু খাতির পাওয়ার কথা নয়? কাজটা তো রীতিমতো বীরত্বের কাজ বলেই তার মনে হয়েছিল। অবশ্য কাজটা যে ঠিক কি তা সে এখনো বুঝে উঠতে পারেনি। শুধু রাক্ষহরির কাছে শুনেছে বীরবাবুর নাকি খুব বিপদ, কিন্তু কিসের বিপদ, কেন বিপদ, কিরকম বিপদ তা ভেঙে বলেনি। শুধু বলেছে চোখ কান খোলা রাখিস। তা রাখছেও ভুসিরাম। বিপদ এলে তার ঘাড়ে লাফিয়ে পড়তেও সে প্রস্তুত। কিন্তু বিপদ বেটাকে বাগে পেলে তো। বীরবাবু তো দিব্যি বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা মারছেন, খাচ্ছেন, দাচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। তার ঘর থেকে মাঝে মাঝেই হা হা হো হো হাসির শব্দও শোনা যায়। তাহলে বিপদ বেটা কোথায় ঘাপটি মেরে আছে? আছে হে, বিপদ আছে। নিশদ রাতে যখন একতলার কুঠুরিতে শুয়ে এইসব 7-5 ভাবছিল, তখন তার কানের কাজ ঘেঁষে কে যেন বলে উঠল। তরক করে উঠে বসলো ভুসিরাম। কে কে রে? কাউকে অবশ্য দেখা গেল না। মনের ভুলই হবে। 150-200 বছরের পুরানো বাড়ি তো, নানা রকম শব্দ টব্দ হয়। সেই কথাটাই ফের পরদিন আরও একজনের মুখে শোনা গেল।
লোকটা হলো গুণের মিস্ত্রি। সারাদিন এবাড়ির হরেক জিনিস সারাই করে। নিজেই বলে, আমি সারাতে পারি না এমন কলকবজা এখনো দুনিয়ায় তৈরিই হয়নি। দুপুরে পিছন দিককার বারান্দায় বসে একটা পুরনো দেওয়াল ঘড়ি সারাচ্ছিল। তাকে দেখে সে বলে উঠল, এ বাড়িতে কাজ করে সুখ নেই বুঝলে। 150 কি 200 বছরের পুরনো ঘড়ির আসল পার্টস কি বাজার ঢুঁড়ে পাওয়া যাবে তুমি বলো? কিন্তু বুড়োটাকে সে কথা বোঝায় কার সাধ্যি। সেই তখন থেকে কানের কাছে টিক টিক করে যাচ্ছে আমি নাকি পুরনো পার্টস চুরি করে ভেজাল মাল ভরে দিচ্ছি। চোখ রাঙাচ্ছে, ভয় দেখাচ্ছে, বলছে আমাকে নাকি গ্রাম ছাড়া করে ছাড়বে, নির্বংশ করে দেবে। এরকম তাড়না করলে কি মন দিয়ে কাজ করা যায়? খুশিরাম অবাক হয়ে বললে, বুড়োটা কে বলো তো? 2 দিন থাকো, তুমিও চিনবে। এ হলো বুড়ো ভঞ্জ। পটল তুলেছে বটে, কিন্তু পরলোকে যাওয়ার নামটি নেই। ঘাঁটি আগলে এখানেই খুঁটি গেড়ে বসে আছে। বললুম, বরকর্তা, দেহ তো ছেড়েছেন, এখনো এইসব তুচ্ছ মায়ায় আটকে আছেন কেন? আপনার কি ঊর্ধ্বগতি হয়নি? শুনে যা সাপ সাপান্ত করলো তা বলার নয়। ভুসিরাম চমকে উঠে বলল, ভূত নাকি? ভূত তো ভূতের মতো থাকলেই হয়, মাঝে মাঝে দেখা দিয়ে ভয়টয় দেখিয়ে ফের নিজের জায়গায় ফেরত যায়। এটাই তো নিয়ম। এর তো সে বেলায় নেই। চক্ষু লজ্জা থাকলে তো ইনি তো যখন তখন দিনে দুপুরে উদয় হয়ে হম্বিতম্বি জুড়ে দিচ্ছেন। ভূত বলে যে একটু মান্যিগণ্যি করব তারও উপায় রাখেননি। যখন তখন উদয় হলে কি আর ভূতের মান মর্যাদা থাকে? আমি বলেই জোড়াতাড়া দিয়ে এ ঘড়ি খাড়া করার চেষ্টা করছি। ঘড়ির দোকানে নিয়ে গেলে এ ঘড়ি তারা ছুঁবেও না। পেন্নাম করে বলবে, এর গায়ে হাত দেওয়ার সাহসই আমাদের নেই। বাড়ি নিয়ে গিয়ে যত্ন করে রেখে দিন, খোঁচাখুচি করবেন না। তা কর্তা সে কথা মানতেই চায় না। তাহলে তো বড় মুশকিল হলো গুণেন দাদা। একেই তো দেখছি এবাড়ির কেউ আমাকে তেমন পছন্দ করছে না, তার উপর যদি ভূতের তরপানি সহ্য করতে হয় তাহলে তো গেলাম। তা তোমার এ বাড়িতে কাজটা কি বলো তো? আমি হলাম বীরুবাবুর বডিগার্ড। বডিগার্ড? আরে দূর দূর, তুমিও যেমন। বুঝলাম অবাক হয়ে বলে, তার মানে? বেশি ভেঙে বলতে চাই না, তবে মনে হয় এর পিছনে অন্য মতলব আছে, একটু সাবধানে থেকো। তার মানে কি আমি বীরুবাবুর বডিগার্ড নই? বীরুবাবুর কি বডিগার্ডের অভাব পড়েছে যে তোমাকে বহাল করবে? ওই যে 4টে শিকারীকে পুষেছে তা কি এমনি? বীরুবাবুর আসল বডিগার্ড হলো ওরা। চোখের দিকে ভালো করে চেয়ে দেখলেই বুঝবে, ওরা কেউ তেমন সুবিধের লোক নয়। ওদের প্রত্যেকের পিছনে লম্বা লেজ আছে, নানা কুকর্মের লেজ। ভুসিরাম একটু মুষড়ে পড়ে বলল, তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে কি বলতো? তা জানি না, তবে সাবধানের মার নেই। ভুসিরাম শুকনো মুখে বলল, শুনেছিলাম আমাকে রাখা হয়েছে কারণ বীরুবাবুর নাকি খুব বিপদ। সে কথা সত্যি, বিপদ বলে বিপদ। যাকে ঘাঁটিয়েছেন সে তো সোজা পাত্র নয়। যে শত্রু তরপায় বা হুমকি ধামকি দেয় তাকে তত ভয় নেই, কিন্তু যে শত্রু টুঁ শব্দটি করে না সে বড় ভয়ঙ্কর। গোকুলেশ্বরকে যারা জানে তারাই জানে। সে ভালো থাকলে গঙ্গা জল, খেপলে মুচির কুকুর। তুমি বাহাদুর ছেলে হতে পারো, কিন্তু গোকুলেশ্বরের কাছে তুমিও নস্যি, বুঝলে? তাই তো। তাহলে আমার অবস্থাটা কি দাঁড়াচ্ছে? শুধু 2টো কুকুরকে চান করানো, খেতে দেওয়া আর হাঁটাতে নিয়ে যাওয়া। আহা, সেইটাই বা খারাপ কি বলো? দিব্যি চাকরি, কোনো ঝঞ্ঝাট নেই। যাই বলো, মানুষের চেয়ে বরং কুকুরকে আমার ভালো বলে মনে হয়। ভেবে দেখলে বীরুবাবুর বডিগার্ড হওয়ার চেয়ে কুকুরের বডিগার্ড হওয়া অনেক ভালো। দূর, সেসব ওদিক কুকুর সামলাতে হবে, জানলে চাকরি নিতুম নাকি? তা অবশ্য ঠিক, লোকে বলবে কুকুরের চাকর। আমিও কানাঘুষো শুনেছি যে তুমি এলেন্দার ছেলে, কিন্তু আজকাল গুণের কে আর কদর করেছে বলো? এই আমার কথাই যদি ধরো, কোনো ইঞ্জিনিয়ারের চেয়ে কি আমি কম? শুধু পাসটা করিনি, তাই লোকে নাকসিটকে বলে মিস্ত্রি। কেউ আমার দামও দিল না, মর্মও বুঝল না। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজের ঘরে ফিরে এলো ভুসিরাম। ভালো জাতের কুকুরদের একটা লক্ষণ হলো তারা সহজে বিচলিত হয় না। নেড়ি কুকুর যেমন কাকপক্ষী বা বেলুনওয়ালা বা বহুরূপী দেখলে চেঁচিয়ে পাড়া মাথায় করে,
তেমনি এরা আবার সেসব মোটেই গ্রাহ্য করে না। কদাচিৎ এদের গলা শোনা যায়, কিন্তু যখন ডাকে তখন মনে হয় মেঘ ডাকছে। কয়েকদিন এই কুকুরগুলোকে বুঝে নিয়েছে ভুসিরাম। খুব ভোরে আলো ফোটার আগেই ভুসিরাম কুকুর দুটোকে নিয়ে রাস্তায় দৌড়াচ্ছিল। তার বাঁ পাশে রিম আর ডান পাশে ঝিম, চামড়ার লম্বা ফিতে দিয়ে দুজনেই তার কোমরের সঙ্গে বাঁধা। সে কুকুরের বডিগার্ড হতে রাজি নয় বটে, কিন্তু রিম আর ঝিমের সঙ্গে মেলামেশা করতে তার খারাপ লাগে না। রিম আর ঝিম সোজা সরল মানুষ, কোনো বায়নাক্কা নেই, চক্করও নেই, চুরিচামারি করে না, মিছে কথা কয় না, কাউকে হিংসে করে না, পরনিন্দা নেই, গালাগাল দেয় না। আর কি চাই? দুটোরই চেহারা বিশাল, ভুসিরামের কোমরের সমান উঁচু, ছুচালো লম্বা মুখ, সরু পা, লকলকে তেজালো বাদামি রঙের শরীর, সরু পেট, দেখলেই মালুম হয় খানদানি জীব। এদের দেখলেই আশেপাশের পাড়ার নেড়ি কুকুরেরা প্রবল চেঁচামেচি শুরু করে দেয়। তারা কাছে ভিড়তে সাহস পায় না। রিম আর ঝিম অবশ্য নেড়িদের গ্রাহ্যের মধ্যেই আনে না। রোজই কুলতলির মাঠে নিয়ে গিয়ে বল বা পাবড়া ছুঁড়ে রিমঝিমকে দৌড় করায় ভুসিরাম। কুলতলির মাঠের দিকে মোড় ঘুরতেই হঠাৎ কোথা থেকে একটা লোক উদয় হয়ে তার পাশাপাশি দৌড় পায়ে সঙ্গ নিল। লোকটা বেটে মতো, গোলপানা মুখ, মুখে খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটে বোকা বোকা একটা হাসি ঝুল খেয়ে আছে। সঙ্গ ধরে ভারী আহ্লাদের গলায় বলল, বাহ বাহ, তোমার ছাগল দুটি তো বেড়ে কোথা থেকে জোগাড় হলো বলো তো? পাগল টাগলই হবে বোধ হয়। ভুসিরাম বিরক্ত হয়ে বলল, খুড়ো, চোখের চিকিৎসা করাও গিয়ে দুটো বাঘা কুকুরকে কি তোমার ছাগল বলে মনে হচ্ছে? লোকটা ভারী অবাক হয়ে বলে, বলো কি, এ দুটি ছাগল নয়? আমি হলাম গে গন্ধেশ্বর, 3 পুরুষের ছাগলের ব্যাপারী। আমার তো ভুল হওয়ার কথাই নয়। তোমাকে কেউ কুকুর বলে ছাগল গছিয়ে দেয়নি তো? আমি তো ওই কুকুরের নাম গন্ধও দেখতে পাচ্ছি না। এ তো নিকস্যি দিশি ছাগল। তবে হ্যাঁ, গায়ে গতরে বেশ পুরুষ্টু আছে বটে। বুঝলে খুড়ো, তোমার ভালোর জন্যই বলছি। শুধু চোখ নয়, তোমার মাথাটাও চিকিৎসা করা দরকার। এ দুটো শুধু কুকুর নয়, শিকারী কুকুর, বুঝলে? ছাগল ভেবে যদি গায়ে হাত দিতে যাও তাহলে টুটি ছিঁড়ে ফেলবে। গন্ধেশ্বর ভারী অবাক হয়ে খ্যাস খ্যাস করে মাথা চুলকে বলে, তুমি বলছো কুকুর, কিন্তু আমি যে দেখছি ছাগল। তো বড় তাজ্জব ঘটনা হে। বুঝলে, আমরা হলো 3 পুরুষের ছাগলের কারবারি। ছাগল ঘেঁটে চুল পাকিয়ে ফেললুম, সেই আমারই কিনা এত বড় ভুল হচ্ছে? আহা, ভুল মানুষের তো কতই হয়। কথাই বলে রজ্জুতে সর্পভ্রম। লোকটা তবু সঙ্গ ছাড়ল না, পাশাপাশি দৌড় পায়ে ছুটতে ছুটতেই বলল, তবু বলি কি, বরং আরো একবার ভেবে দেখো, কুকুর বলে তোমাকে কেউ ছাগল গছিয়ে দিয়েছে কিনা। ঠক জোচ্চরে তো দেশ ভরে গিয়েছে ভাইপো। ভাবাভাবি কিছু নেই খুড়ো, তাতে কুকুরকে তো আর ছাগল বানানো যাবে না। দুনিয়ায় কত কি হয় বাপু, তার কি কোনো ঠিক আছে? জবাবে ভুসিরাম একটু রাগ করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু তার আর ফুরসতি হলো না। হঠাৎ ঘাড়ের কাছটায় একটা সূচ ফোটার মতো কিছু টের পেল সে। তারপরেই চোখ অন্ধকার। কুলতলির মাঠে ঢুকবার মুখে যে শিশু গাছটা আছে তার তলায় ধপাস করে পড়ে অচেতন হয়ে গেল ভুসিরাম। যখন জ্ঞান ফিরল তখন ভুসিরাম হাঁ। তার কোমরের সঙ্গে লম্বা চামড়ার ফিতে বাঁধা দুটো ছাগলই তো বটে। সে দু চোখ কচলে আবার ভালো করে ঠাউর করল, ভুল নেই, দুটো ছাগলই, আর তারা নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। কোনো দিকে ভ্রুক্ষেপও নেই। মাথাটা ভোঁ ভোঁ করছে বটে, তবু রোদের দিকে তাকিয়ে সে বুঝতে পারল যে খুব বেশিক্ষণ সে অজ্ঞান হয়ে ছিল না, বড়জোর 5-10 মিনিট। আর তার মধ্যেই তার দুটো বাঘা শিকারী কুকুর ছাগল হয়ে গিয়েছে। মাথায় হাত চেপে খানিকক্ষণ বসে রইল সে। ঘটনাটা বুঝে উঠতে চেষ্টা করল, একটু একটু বুঝতেও পারল যেন। দুনিয়ায় তার চেয়ে ঢের ঢের চালাক লোক যে অনেক আছে তাতে সন্দেহ কি, কিন্তু তাকে যে এত সহজে বোকা বানানো যায় এটা বুঝতে পেরে তার নিজের জন্যই আজ বড় দুঃখ হলো। 8 ঘন্টা বাদে ভুসিরাম যখন বীরুবাবুর বৈঠকখানায় তার সামনে গিয়ে দাঁড়ালো, তখন তার মাথা হেঁট। বীরুবাবুর দুপাশে চেয়ারে আজও তার 4 শিকারী বন্ধু বসা।
পাশে দাঁড়িয়ে রাক্ষহরি। চুপ করে বসে ঘটনাটা শুনলেন বীরুবাবু। মুখখানা লাল টকটকে হয়ে উঠল। ঘন ঘন শ্বাস ফেলছেন। ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তারপর রাক্ষহরির দিকে হাত বাড়িয়ে বললেন, আমার রাইফেল এক্ষুনি। শুটকো উপেন হাজরা অবাক হয়ে বলেন, কি করতে চাইছেন বীরুবাবু? আমি এখনই আসমানি চড়ে যাব। গোকুল আমার রিমঝিমকে না হলে মেরে ফেলবে। মাথা ঠান্ডা করুন মশাই। তৈরি না হয়ে ওরকম লোকের পাল্লা নিতে গেলে যে মারা পড়বেন। গোকুল তো আর মশা মাছি নয়। আমি ওর দুটো হরিণ মেরেছি, তার বদলে ও নিশ্চয়ই আমার রিমঝিমকে মেরে শোধ নেবে। এই সময়ে ঝুঁকের বসে কিছু করতে যাওয়াটা অবিমৃষ্যকারিতা হবে যে। আগে ঠান্ডা মাথায় ভেবে একটা প্ল্যান করে তবেই এগোনো উচিত। কিন্তু আমার রিমঝিমকে যদি মেরে ফেলে, সেই ভয় তো আছেই। তবু আগে একটু ভাবুন, আর পুলিশকেও জানিয়ে রাখুন। খগেনমাল ভ্রুকুটি কুটির মুখে কিছু একটা ভাবছিল। বলল, মোক্ষম চাল মশাই, আপনার সবচেয়ে দুর্বল জায়গাতেই খোঁচাটা দিয়েছে। উপেনদা ঠিকই বলেছেন। ওরকম লোকের সঙ্গে টক্কর দিতে হলে কোমর বেঁধেই নামতে হবে, নইলে ঘোল খাইয়ে ছাড়বে আমাদের। বীরবাবু ধপ করে চেয়ারে বসে পড়লেন। তারপর দুহাতে মুখটা চাপা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন। গুফো বলাই জানা কানে একটু খাটো। ব্যাপারটা বুঝতে সময় লাগছিল। হঠাৎ বলল, ওর ছাগল দুটোকে আজই কেটে খেয়ে ফেললেই তো হয়। রাক্ষহরি ধমকের সুরে বলে, খবরদার ওই ভুল করবেন না। আমার বিশ্বাস গোকুলের চরেরা সবকিছু নজর রাখছে। বলতে নেই, কুটিবাড়ির খাওয়া দাওয়া বড্ডই উঁচু থাকে। সকালের জলখাবার থেকে নৈশভোজ সবকটাই রাজকীয় বললেই হয়। খগেনমাল খাইয়ে মানুষ, উপেন হাজরার মতো পেট রোগা নয়। কিন্তু এই 40-এর চৌকাটে এসে সে টের পায় যে একটু নেয়াপতি ভুঁড়ির আভাস যেন পাওয়া যাচ্ছে। যদিও এখনো খগেনের চেহারা পালোয়ানেরই মতো, রীতিমতো ডন বৈঠক করা শরীর। কিন্তু এত সুখাদ্যের ঠেলায় যে শরীর বেশি দিন এমন থাকবে না, তাও সে জানে। তবে ইদানিং প্রাতঃভ্রমণের মাত্রাটা বাড়াতে হয়েছে। মাইল পাঁচে খাটে, তারপর ফিরে এসে ডন বৈঠকও করে। আজ সকালেও বেরিয়েছিল। সাবধানের মার নেই বলে আজ কাঁধে বন্দুকটাও নিয়েছিল। অবশ্য তার ভয় ডর বরাবরই কম। খুব চোটে পাটে হাঁটতেই ভালোবাসে সে। প্রথম চোটেই একদমে মাইল তিনেক পেরিয়ে গোহাটা হয়ে যখন কুলতলির পেল্লায় মাঠের কাছাকাছি হয়েছে, তখনই দেখল খোলকত্তাল সমেত একটা ছোটখাটো কেত্তনের দল আসছে। কেত্তন খগনের প্রিয় জিনিস। সে নিজেও মাঝে মাঝে একাই কেত্তন গায়। কেত্তনের দলটাকে পথ ছেড়ে দিতে সে রাস্তার ধারের দিকে সরে দাঁড়িয়েছিল। দলটা তাকে ছাড়িয়ে যেতে গিয়েও হঠাৎ একজন হাত বাড়িয়ে, আসুন দাদা বলে তার হাত ধরে কেত্তনে সামিল করে নিল। এদিকে বেলা 10টা অবধি খগেন মর্নিং ওয়াক থেকে না ফেরায় লোকে খুঁজতে বেরোল, কিন্তু কোথাও তার পাত্তা পাওয়া গেল না। বীরুবাবু আর তার 3 শিকারী বন্ধু বৈঠকখানায় বসা। বীরু গম্ভীর মুখে বললেন, আপনারা কিছু বুঝছেন? গিরিধারী মাথা নেড়ে বলল, আমি ভালো বুঝছি না। খগেনের কিছু একটা ঘটেছে। আমার পাশের ঘরটাই তো খগেনের। রোজ সকাল 7টায় ফিরে এসে ডন বৈঠক করে, কোনো কামাই নেই। উপেন হাজরাও মাথা নেড়ে বলে, আমারও তাই মত। দুপুরে কদণ্ড গম্ভীর মুখে এসে বসলেন। কপালের ঘাম মুছে বললেন, অপহরণই হয়েছে নাকি নিজেই চলে গিয়েছেন, সে বিষয়ে সন্দেহ নেই তো? বীরু গম্ভীর হয়ে বলেন, না, খগেনবাবু আমাকে না বলে যাবেন না। তাছাড়া তার সব জিনিসপত্রও পড়ে আছে। আমার দৃঢ় বিশ্বাস তাকে এখন গোকুলের ডেরায় পাওয়া যাবে। কোদণ্ড বলেন, বীরবাবু, আমাদের সার্চ পার্টি গোকুলের ডেরা ঘুরে দেখে এসেছে, সেখানে নেই। কুঠিবাড়ির আবহাওয়াটা হঠাৎ করেই পাল্টে গেল। আড্ডা নেই, হাসি নেই, কথাবার্তা কমে গিয়েছে।
বিকেলের দিকে বাড়ির নিরিবিলি লনটাতে বেতের চেয়ারে বসেছিল গোফ বলাই। মনটা আর হয়ে আছে, তাই দুপুরে ভাত ঘুমটা হয়নি। গাছপালায় ঘেরা লনটায় বসে ঠান্ডা হাওয়ায় বেশ ভালোই লাগছিল। এমন সময় একটা 16-17 বছরের মেয়ে একটা চিনে মাটির বাটিতে গরম ঘুগনি এনে তার হাতে দিয়ে বলল, গোবিন্দদা পাঠিয়ে দিলেন। বলাই খুশিই হলো। দুপুরে খাওয়াটা জমেনি। এই পরিস্থিতিতে জমার কথাও নয়। গোবিন্দ এ বাড়ির রাঁধুনি, বড় ভালো তার রান্নার হাত। যা রাঁধে তাই যেন অমৃত। ঘুগনিটাও বড্ড ভালো বানিয়েছে। গুফো বলাই ভারী তৃপ্তি করে খেল। আর ঘুগনিটা পেটে যেতেই আরামে ঘুম পেয়ে গেল তার। একটু তফাতে বসে গুণেন মিস্ত্রি একটা হুইল ব্যারোর ভাঙা চাক সারাই করছিল। হঠাৎ উঠে হুইল ব্যারোটা ঠেলে নিয়ে এসে চোখের পলকে পাঁজা কোলায় বলাই জানাকে হুইল ব্যারোটায় তুলে সেটাকে গড়িয়ে দিয়ে কামিনী ঝোপটার আড়ালে রেখে এলো। আর প্রায় সঙ্গে সঙ্গে দুটো মুনিশ গোছের লোক একটা লতানে গোলাপের জটিল ঝোপের আড়াল থেকে বেরিয়ে এসে ব্যারোটা ঠেলে পিছনের ফটকের বাইরে নিয়ে বেরিয়ে গেল। যথারীতি বিকেল গড়াতে না গড়াতেই চাউর হয়ে গেল খবরটা। বলাই জানা হাপিস। বীরবাবুর আগে গড়গড় করতে লাগলেন। কোদণ্ড আবার এসে দুঃখ প্রকাশ করে বললেন, আমরা সব রকম চেষ্টা করছি, ভাববেন না। সন্ধ্যাবেলা নিজের জিনিসপত্র সুটকেস গুছিয়ে ফেলছিল গিরিধারী। তার চোখে মুখে প্রবল উদ্বেগ। রাক্ষহরি হেসে বলল, আমাকে ডেকেছিলেন গিরিধারীবাবু? গিরিধারী বলে, হ্যাঁ ভাই, কাল আমি সকালে ট্রেন ধরবো। সকাল 6টার মধ্যে গাড়ির বন্দোবস্ত করে দাও ভাই। রাক্ষহরি অবাক হয়ে বলে, আপনি কি চলে যাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি হার্টের রোগী। উত্তেজনা আমার সহ্য হয় না। এখানে থাকলে আবার হার্ট অ্যাটাক হয়ে যাবে। আমাকে বাঁচাও ভাই। রাক্ষহরি বলে, ঠিক আছে। সকালেই কথা মতো রওনা হয়ে গেল বটে গিরিধারী। কিন্তু গাড়ির ড্রাইভার ফিরে এসে জানালো রাস্তায় একটা গাছ পড়ে গিয়েছিল বলে তাকে গাড়ি থামাতে হয়েছিল। নেমে সে গাছটা সরানোর চেষ্টা করতে যায়। ফিরে এসে সে আর গিরিধারী বাবুকে খুঁজে পায়নি। তিনি গাড়িতে বা আশেপাশে কোথাও ছিলেন না। কুঠিবাড়ি আরও থমথমে হয়ে গেল। যথারীতি কোদণ্ড এলেন। অবাক হয়ে বললেন, এসব হচ্ছে কি বলুন তো? আমার ফাঁড়িতে স্টাফ খুব কম, তবু আমি যথাসাধ্য নজর রাখছি। গোকুলের আস্তানায় আসমানের চরে দিন রাত আমার লোক মজুদ আছে, তবু তিনজন লোক হাওয়া হয়ে যায় কি করে? বীরবাবু গম্ভীর মুখে বললেন, জবাবটা তো আপনাকেই দিতে হবে কোদণ্ডবাবু। কোদণ্ড গভীর উদ্বেগের সঙ্গে বললেন, হে তো ভুতুরে কাণ্ড মশাই, জবাব দেব কি? আমি নিজেই মাথা ঠিক রাখতে পারছি না। উপেনবাবু, আপনি একটু সামলে থাকবেন, এবার বোধহয় আপনার পালা। উপেন অত্যন্ত চিন্তান্বিত মুখে বলে, আমি কাউকে সুযোগ দিতে রাজি নই। 24 ঘন্টা সঙ্গে পিস্তল থাকে। খুব ভালো মশাই, সিটিজেনরা নিজের দায়িত্ব নিতে শিখলে পুলিশ হাঁপ ছেড়ে বাঁচে। কোদণ্ড চলে যাওয়ার পর দুজনে অনেকক্ষণ চুপচাপ বসে রইলেন, চিন্তিত উদ্বিগ্ন। অনেকক্ষণ বাদে উপেনবাবু বললেন, নেটওয়ার্কটা খুব ভালো। কার কথা বলছেন? গোকুলের কথা। আপনারও কি মনে হয় না গোকুল একজন ভালো অর্গানাইজার? মৃগদাবে গিয়ে হরিণ মারার আইডিয়াটা কার ছিল বলুন তো? খগেনবাবুর। ভেরি কাওয়ার্ডলি আইডিয়া। এখন আর ভেবে লাভ কি? তীর একবার ছুঁড়ে ফেললে তো আর ফেরানো যায় না। আপনি আমাকে আপনার পরামর্শদাতা হিসেবে রেখেছেন, কিন্তু কার্যত আমার পরামর্শ কিন্তু আপনি কানেই তোলেন না। আপনারা এখনো মেজাজে সামন্তই আছেন তো, তাই নিজের সিদ্ধান্তকে অভ্রান্ত ভাবেন সবসময়। আমি আপনাকে মৃগদাবে গিয়ে হরিণ মারতে নিষেধ করেছিলাম কি না? বীরবাহু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, হ্যাঁ, আপনি বারণ করেছিলেন। আপনার কথা শুনলে হয়তো আজ এই পরিস্থিতি হতো না, কিন্তু এখন তো আমাদের পিছু হটবার পথ নেই। গোকুলকে শিক্ষা দিতেই হবে। প্রথম রাউন্ডে সে হয়তো জিতে গিয়েছে, কিন্তু পরের রাউন্ডে তো হবে না। উপেন হাজরা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তারপর বলল, একটা জিনিস কি আপনি টের পান? কিসের কথা বলছেন? আপনি কি টের পান যে এই কুঠিবাড়িতে আপনার প্রকৃত বন্ধু কেউ নেই? বীরবাহুর মুখে রাগের একটা রক্তিম আভা ফুটে উঠল। ঝাঁঝালো গলায় বলে উঠলেন, কি যাতা বলছেন? এরা বেশিরভাগই আমাদের অনেক পুরানো কর্মচারী। এরা আমার জন্য প্রাণ দিতে পারে।
তা হয়তো পারে। এরা যে আপনার অনুগত্য তাতে সন্দেহ নেই, কিন্তু আনুগত্য দু রকমের। একটা হলো বেতনভুকের আনুগত্য, আর একটা হলো ভালোবাসার আনুগত্য। দুটোই অনেক তফাৎ। এদের আনুগত্য বেতনভুকের। বীরবাবু ধৈর্যচ্যুত হয়ে তীব্র গলায় বললেন, বাজে কথা, আপনার চেয়ে ওদের আমি বেশি চিনি। রাগ করবেন না, ভালো করে ভাবুন। খগেন আর গিরিধারীর কথা বাদ দিচ্ছি, কিন্তু পলাইয়ের ঘটনাটাই আমার খটকা লাগছে। তাকে এই বাড়ি থেকেই তুলে নিয়ে যাওয়া হয়েছে, তাও দিনে দুপুরে, সকলের নাকের ডগা দিয়ে। অথচ আপনার কর্মচারীরা সবাই বলছে যে কেউ কিছু দেখেনি। আপনার এতগুলো কর্মচারীর কারো চোখে কিছু পড়ল না, এটা কি করে হয়? আমার তো সন্দেহ হয় অপহরণটা হয়েছে এদের যোগ সাজসেই। বীরু প্রায় গর্জন করে উঠলেন, অসম্ভব, হতেই পারে না। উপেন হাজরা চুপ করে গেল। অনেকক্ষণ বাদে বলল, একটা কথা জিজ্ঞেস করব? বীরু অন্যমনস্কভাবে বলল, বলুন। গোকুলেশ্বর লোকটা ঠিক কেমন জানেন? বীরবাবু ধৈর্য হারিয়ে বিরক্তির গলায় বলে, একজন ডাকাত তার কেমন হবে? ডাকাতরা যেমন হয় তেমনি। আমি তো এখানে থাকি না, মাঝে মাঝে আসি। গোকুল সম্পর্কে আমার তেমন কিছু জানা নেই। এ কথা জিজ্ঞেস করছেন কেন? আপনি আপনার রিম আর জিমের জন্য খুব টেনশনে আছেন, বুঝতে পারছি। কিন্তু আমার একটা কথা মনে হচ্ছে। কি মনে হচ্ছে? আমার অনুমান হচ্ছে, যদিও ভিত্তিহীন অনুমান, তবু মনে হচ্ছে গোকুলেশ্বর আপনার কুকুরদের মারেনি। বীরু একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, আপনার অনুমানের উপর ভরসা করতে পারছি না। ডাকাত গোকুলেশ্বর খুব নৃশংস ছিল বলে শোনা যায়। তার দাপটে গোটা পরগনা তটস্থ ছিল। সে বদলা না নিয়ে ছাড়বে, একথা ভাবলেন কি করে? খুব মৃদু স্বরে, প্রায় স্বাগতোক্তির মতো গলায় উপেন বলে, তাহলে লোকটা কি হিপনোটিজম জানে? এতগুলো লোককে কি মন্ত্রে বশ করে ফেললো? কেন আমার মনে হচ্ছে যে এরা সবাই, এমনকি পুলিশ অবধি ওর হয়ে কাজ করছে। বীরু তেতো গলায় বলে, আপনি একসময় পুলিশের গোয়েন্দা ছিলেন বলেই ভাববেন না যে সব জায়গায় আপনার অনুমান খেটে যাবে। আমার লোকেরা কেউ মরে গেলেও বিশ্বাসঘাতকতা করবে না, আর পুলিশও নিয়মিত আমার মাসোহারা পায়। উপেন গম্ভীর মুখে শুধু বলল, হুম। সারাদিনটাই উপেন চুপচাপ রইল, চিন্তা করল। বিকেল হতেই সে উঠে পোশাক পরে বেরিয়ে পড়ল। কুঠিবাড়ির ফটকের দিকে হাঁটা রাখতেই রাক্ষহরি এসে পথ আটকে বলল, কোথায় যাচ্ছেন? উপেন চিন্তিত মুখে বলে, একটু বেরোচ্ছি। রাক্ষহরি উদ্বিগ্ন হয়ে বলল, সর্বনাশ। উপেন হেসে বলে, ভয় পেও না, আমি সাবধানী মানুষ। তা জানি, কিন্তু একা বেরোনো ঠিক হবে না। দাঁড়ান, সঙ্গে ভুসিরামকে দিচ্ছি। না, তার দরকার নেই। সঙ্গে লোক থাকলেই বরং সমস্যা। পিস্তলটা সঙ্গে নিয়েছেন কি? না হে, পিস্তল কি আর সবসময় কার্যকর হয়? উপেন বেরিয়ে পড়ল। কুলতলির মাঠটা একটু দূরে। তাড়াহুড়ো করল না উপেন। ধীরে সুস্থে দুলকি চালে হাঁটতে লাগলো। পথ নির্জন, গাছপালায় ঢাকা, অন্ধকার মতো। বড় একটা ঝুপসি বটগাছতলা পেরোবার সময় হঠাৎ পেছন থেকে কে যেন ভারী আদুরে গলায় বলল, নাম হই কর্তা। উপেন ঘাড় ঘুরিয়ে দেখল, বেটে মতো গোল মুখওয়ালা, গালে খোঁচা খোঁচা দাড়িওয়ালা একটা লোক মুখে একটু বোকা হাসি নিয়ে দাঁড়িয়ে আছে। উপেন একটু হেসে বলে, কে গো তুই? আগে আমি হলুম গে গন্ধেশ্বর, 3 পুরুষের ছাগলের কারবারি। তা ছাগল খুঁজতে বেরিয়েছেন নাকি কর্তা? হ্যাঁ গো গন্ধেশ্বর, আমি তো ছাগলের খোঁজেই বেরিয়েছি। তা তোমার খোঁজে আছে নাকি ভালো ছাগল? তা নেই, কি যে বলেন কর্তা, 3 পুরুষের কারবার মশাই, সব রকমের ছাগল পাবেন। উপেন একটু গম্ভীর হয়ে বলে, দেখো গন্ধেশ্বর, তোমার ওই মরফিন ইঞ্জেকশনের দরকার নেই, কিন্তু আমি নিজেই যাচ্ছি, চলো। গন্ধেশ্বর ভারী লজ্জা পেয়ে বলে, কি যে বলেন কর্তা, আপনি হলেন বিবেচক মানুষ। এরকম মানুষের সঙ্গে কাজ কারবার করে সুখ আছে, কি বলেন? তোমাকে দেখেও বেশ হুঁশিয়ার লোক বলে চেনা যায়। তা দিনকাল যা পড়েছে কর্তা, হুঁশিয়ার না হলে উপায় আছে? তা এই বড় রাস্তাটা ছেড়ে ওই বাঁদিকের
শুঁড়ি পথটা ধরলে পথ একটু কম হবে কর্তা। তুমি যা বলবে, এখন তো তোমার হুকুমেই চলতে হবে, কি বলো? লজ্জায় জিভ কেটে গন্ধেশ্বর বলে, হ্যাঁ, কি যে বলেন কর্তা, লজ্জায় মাথা কাটা যাচ্ছে। গরিবের রাস্তা নাই একটু পায়ে ধুলো দিতে যাচ্ছেন বই তো নয়। কত ভাগ্যি আমার বলুন। উপেন খুশি হয়ে বলে, না হে, তুমি সহজ জানো বটে। সারা রাত বীরবাহুর ঘুম হয়নি। এপাশ ওপাশ করে রাত কেটেছে। সকালে এসে যখন বৈঠকখানায় বসলেন, তখন শরীরে গভীর ক্লান্তি, মনে আদিগন্ত হতাশা। সকালের নরম আলোটাও চোখে অসহ্য লাগছে। রাক্ষহরি এসে সামনে দাঁড়ালো। আমাকে কি ডেকেছিলেন বীরুবাবু? হ্যাঁ রাক্ষহরি, তুমি অনেকদিন আমার সঙ্গে আছো, বন্ধুর মতোই মিশেছ। তোমাকে আমি বিশ্বাস করি সবচেয়ে বেশি। আমাকে একটা কথা বলবে? কেন বলবো না, কথাটা কি? স্থির দৃষ্টিতে রাক্ষহরির চোখে চোখ রেখে বীরু বলেন, অকপটে বলবে তো? মন রাখা কথা নয় কিন্তু। না, মন রাখা কথা বলার সময় বোধহয় এটা নয়। তাহলে বলো তো, আমি কি হেরে গিয়েছি? রাক্ষহরি কিছুক্ষণ নত মুখে চুপ করে দাঁড়িয়ে রইল। তারপর বলল, সব খেলায় কি জিত হয় বীরুবাবু? হার জিত তো আছেই। আরো কিছুক্ষণ চুপ করে থেকে বীরু বলেন, বুঝেছি রাক্ষহরি, তোমাকে ধন্যবাদ। এবার আমাকে বেরোতে হবে। রাক্ষহরি কোমল গলায় বলে, কোথায় যাবেন? আগেকার দিনের নিয়ম ছিল হেরে গেলে হার স্বীকার করতে হয়। রাক্ষহরি একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, ঠিক আছে বীরুবাবু। ঘণ্টাখানেক বাদে আসমানির চরে বীরবাহুর নৌকা এসে লাগলো। বীরবাহু নৌকো থেকে নামলেন। তারপর মুগ্ধ হয়ে চেয়ে রইলেন আসমানির চরের সৌন্দর্যের দিকে। সকালের আলোয় আসমানির চর ভেসে যাচ্ছে, চারিদিকে সবুজের বন্যা। এত পাখির ডাক যেন কোনোদিন শোনেননি তিনি। কি শান্ত সমাহিত এক সকাল। সামনে সোনালি একটুখানি বালিয়াড়ি, তারপর আশ্চর্য তৃণভূমি। নির্ভয়ে বিচরণ করছে হরিণ আর হরিণ। একটা হরিণ তৃণভূমি থেকে তার মায়াবী চোখ তুলে দেখছিল বীরবাহুকে। চোখে কোনো ঘৃণা নেই, অসুয়াও নেই। বীরবাহু ধীরে ধীরে বালিয়াড়ির ঢাল বেয়ে উঠতে লাগলেন। বনভূমির ভিতর দিয়ে একটা পায়ে চলার পথ ভিতরের দিকে চলে গিয়েছে। বনভূমিতে ঢোকার ঠিক মুখেই মেঠেখাটো খোঁচা খোঁচা দাড়িওয়ালা হাসি মুখের একটা লোক ভারী আহ্লাদের সঙ্গে বলে উঠল, এর নাম হইকর্তা। আমি হলুম গে গন্ধেশ্বর, ছাগলের কারবারই কর্তা। 3 পুরুষের কারবার। এই যে এদিকে শটান চলে আসুন, কোনো ভয় নেই। বেশ অনেকটা হেঁটে গেলে মৃগদাব, বাঁশের বেড়া দিয়ে ঘেরা। তার ভেতর দিয়েই পায়ে চলার পথ। শেষে একটা ঘাসে ঢাকা বড় উঠানের মতো। সেখানে সবুজ ঘাসের উপরেই আসনপিড়ি হয়ে বসে আছে দীর্ঘকায় ছিপছিপে চেহারায় শ্যামবর্ণ একজন মানুষ। গালে অল্প দাড়ি আর গোঁফ, কাঁধ পর্যন্ত কালো চুল, আর অপরূপ হরিণের মতোই টানা টানা দুখানি চোখ। বয়স বেশি নয়, 40-এর আশেপাশে। গায়ে একটা সাদা উড়ুনি, পরনে খাটো ধুতি। আর আশ্চর্যকাণ্ড হলো তার দুপাশে বসে আছে বংশবত 2টি কুকুর, রিম আর ঝিম। তারা বীরবাহুর দিকে তাকালো, কিন্তু চিনতে পারলো বলে মনেই হলো না। জীবনে এত অবাক বোধহয় বীরবাহু কখনো হননি। তার দিকে চেয়ে মন্দ্রস্বরে গোকুলেশ্বর বলল, বসো বীরবাহু। মাটিতে বসতে যদি আপত্তি থাকে তাহলে চেয়ারেরও ব্যবস্থা আছে। বিনা বাক্য ব্যয়ে ঘাসের উপরেই বসে পড়লেন বীরবাহু। নিষ্পলক চোখে গোকুলেশ্বরের দিকে চেয়ে রইলেন। গোকুলেশ্বর অনুত্তেজিত গলায় বলে, জমির দলিল কখনো মন দিয়ে পড়েছ বীরবাবু? দলিল বড় জটিল ভাষায় লেখা হয়, তবু পড়ে দেখো। জমির মালিক তুমি নও, সরকার। সরকার তোমাকে ভোগ দখলের অধিকার দিচ্ছে মাত্র। তুমি উপস্বত্ব ভোগকারী। তলিয়ে ভাবলে জমির মালিক সরকারও নয়, উপরওয়ালা। সুতরাং আসমানের চর তোমারও নয়, আমারও নয়। ভালো করে ভেবে দেখো, তোমার ছেলে মেয়েও কি তোমার? তুমি সৃষ্টিকর্তা তো নও, জন্মদাতা মাত্র। তারাও ওই উপরওয়ালার।
তুমি বা আমি রক্ষক মাত্র, যাকে ইংরেজিতে বলো কাস্টোডিয়ান। আমি তো অনেক পাপ করেছি, লুটোতরাজ করেছি, নিয়েছি অনেক, এবার ফিরিয়ে দেওয়ার পালা। তাই দিচ্ছি বীরবাবু, আসমানের চরে আমি গাছ লাগাই, পশু পাখি পেলে পুষে রাখি। চারিদিকে জঙ্গল কমে যাচ্ছে, ওরা তারা খেয়ে খেয়ে এখানেই এসে জোটে। ওদের তো দলিল টলিল নেই, কোথায় যাবে বলো তো? বীরবাবু চুপ করে রইলেন। হঠাৎ তার মনে হচ্ছে তিনি হেরে গিয়েছেন বটে, কিন্তু খুব একটা গ্লানি বোধ হচ্ছে না তো। গোকুলেশ্বর শান্ত গলায় বলল, তোমার বন্ধুদের নিয়ে যাও বীরবাবু, কিন্তু তোমার কুকুর দুটির বড়লোকের গুপ্তধন পাহারা দেওয়ার চেয়ে অনেক ভালো কাজ আছে। তারা আসমানির চরের পশু পাখিদের পাহারা দেবে। এবার বীরবাবু স্খলিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি ওদের পোষ মানালে কি করে? আমি মন্ত্রতন্ত্র জানি না বীরবাবু, শুধু ভালোবাসতে জানি। আমার বিশ্বাস পশু পাখি ভালোবাসা টের পায়। একটু বাদে বীরবাহু আর তার 4 শিকারী বন্ধু নিঃশব্দে হেঁটে এসে নৌকায় উঠলেন। কারোর মুখে কথা নেই, হঠাৎ যেন সব কথা ফুরিয়ে গিয়েছে। মেজবাবুর আজ হলো কি? ফিকফিক করে মাঝে মাঝে হেসে ফেলছেন যে বড়। তা অবশ্য ঠিক, আমাদের যখন তখন হাসতে নেই। আভিজাত্য বলেও তো একটা ব্যাপার আছে, একটু গেরাম ভারী না হলে প্রজারা মানবে কেন? কিন্তু আজ হাসির একটা ভুরভুরি হচ্ছে পেটের ভেতর, বুঝলে? সেখান থেকে হাসিটা অনেকটা ঢেকুরের মতো উঠে আসছে, এটাকে আটকানো যাচ্ছে না। তা অবশ্যই ঠিক, ঢেকুর আটকানো খুব শক্ত, কিন্তু আপনার গোটাগুটি শরীরটাই তো বায়ুভূত, অর্থাৎ আপনি নিজেই তো একটা ঢেকুর ছাড়া কিছু নন। তাহলে ঢেকুরের আবার ঢেকুর হয় কি করে? কথাটা মিথ্যে নয়, তবে সব কি আর নিয়ম মেনে ঘটে? মাঝে মাঝে সব হিসেব উল্টে পাল্টেও যায়। আহা, আমি কথা কইছি আর সেই ফাঁকে তুমি মন্ত্রীটাও ওরকম বেমক্কা ঠেল দিলে কেন? আমার নৌকোটা মারা পড়বে যে। আপনার নৌকোটা না মারলে যে পরের চালে কিস্তি পড়ে যাবে মেজবাবু। তাতে কি, কিস্তি পড়বে বলে কি সৌজন্য ভুলতে হবে নাকি? শ্রেষ্ঠের একটা সম্মানও তো আছে। তা আছে, আপনার খাতিরে না হয় আমি মন্ত্রী সরিয়ে নিচ্ছি, কিন্তু কিস্তি দিলে আপনার নৌকো যে ঘোড়ার পাল্লায় পড়ে যাবে, তা কিন্তু আগেই বলে রাখলাম। তখন আবার চেঁচামেচি জুড়বেন না যেন। তোমার ঘোড়াটা এমন ছটফট করছেই বা কেন? সুস্থির হয়ে এক জায়গায় বসে থাকুক না। ঘোড়ায় যদি লাফালাফি না করে তবে দাবা খেলায় আর মজা কি? তা লাফালাফি করুক না, বারণ করেছে কে? শুধু আমার নৌকোর ওপর চড়াও না হলেই হলো। আরও তো কত ঘর ফাঁকা পড়ে আছে, দেখছো না? সেসব ঘরে গিয়ে লাফালাফি করতে দোষ কি? খেলায় তো একটা প্রথাও আছে মেজবাবু, আপনি আমার প্রতিপক্ষ, প্রতিপক্ষকে সুবিধে করে দেওয়াটা তো প্রথার মধ্যে পড়ে না। আমারও তো মনে হচ্ছে তুমি বেকায়দায় পড়েছো বলেই নৌকাটা মারতে চাইছো, এবং সেটা অন্যায়ভাবে। ঠিক কি না করুরাম? যুদ্ধের তো একটা নিয়ম আছে মেজবাবু, সেখানে অন্যায় বলে কিছু নেই। কিন্তু আমি কথা কইছিলাম সেটা ভুলো না। আর কথা কওয়ার সময়টা যুদ্ধ বিরতি বলেই ধরা হয়। আপনি তো সবসময় কথা কইতে কইতে খেলেন, তাহলে তো গোটা খেলাটাই যুদ্ধবিরতি বলে ধরতে হয়। কথার হেরফের আছে হে, আমি একটা গুরুতর কথায় ব্যস্ত ছিলাম। গুরুতর? ঢেকুর নিয়ে কি খুব গুরুতর কথা হয় মেজবাবু? এ তো আর যাত্রার ঢেকুর নয় হে। তা অবশ্যই ঠিক, তালেবল লোকেদের ঢেকুরও তুচ্ছ করার মতো নয়। তার ঢেকুর নিয়ে কি আপনার আর কিছু বলার আছে? তাহলে এই বেলা বলে ফেলুন। ঠিক ঢেকুর নয়, আসল ব্যাপারটা ঢেকুরের পিছনে ঘাপটি মেরে আছে। আচ্ছা, এই যে তুমি রোজই দাওয়ায় আমার কাছে ল্যাজে গোবরে হয়ে হারো, তাতে তোমার আনন্দ হয় না? সত্যি কথা বলতে কি মেজবাবু, আমাকে হারতে হয় বলেই হারি, তাতে আগে আনন্দও হতো বটে, এখন একটু গা সওয়া হয়ে গিয়েছে। হেরে আনন্দ পেতে শেখো গুরুরাম, দেখবে হেরেও মাঝে মাঝে এমন আনন্দ হবে যে ঠেলা সামলাতে পারবে না। এই আমার যেমন হচ্ছে। ওহ, সে কি আনন্দ, তার কি বলবো, বেজায় আনন্দ হে। আর এই আনন্দের চোটে আমার পেটে তখন থেকে এমন ভুরভুরি কাটছে যে আভিজাত্য ভুলে আমি ফিক ফিক করে হেসে ফেলছি। বলেন কি মেজবাবু, আপনি হেরেছেন? এমন তাজ্জব কথা জীবনে শুনিনি।
তা হারলেন কিসে? আর কোন বাপের ব্যাটার কাছে? আহা, সেসব কথা বরং থাক। মোট কথাটা হলো, হেরেও যে আনন্দ হয় এটা আমার জানাই ছিল না। তাই বলছি, হেরে আনন্দ পেতে শেখো কুলোরাম, ওতে ভারী সুখ। তাহলে আপনার নৌকোটা মেরেই দিই মেজবাবু, আর দু চালের মধ্যেই আপনি মাত হয়ে যাবেন। হারার আনন্দ থেকে আজ আর আপনাকে বঞ্চিত করতে চাই না। আরে না, অত হুড়ুহুড়ি করে চাল দিতে নেই। দাবা হলো কূট বুদ্ধির খেলা, বুঝলে? ভাবো কুলোরাম, অগ্রপশ্চাৎ ভালো করে ভেবে তবে চাল দিতে হয়। বুঝেছি, খেলাটা আজ আর জমবে না মেজবাবু। আনন্দের ঠেলায় আপনি আজ ভেজায় উল্টোপাল্টা চাল দিয়ে যাচ্ছেন। বলো কি হে, আমার চালে যেদিন ভুল হবে সেদিন তো সূর্য পশ্চিম দিকে ওঠার কথা, কিন্তু আমি যতদূর জানি সূর্য আজ পূর্ব দিকেই উঠেছে। না, ঠিক ভুল চাল নয়, তবে বড্ড বেশি উচ্চাঙ্গের চাল। তাই বলো, কথাটা ঠিক। দাবায় আমার সঙ্গে টক্কর দেওয়ার মতো লোক এখনো জন্মায়নি, তাই তোমার মতো আনাড়ির সঙ্গেই খেলতে হয়। তাহলে বন্ধুরা, আজ এখানেই শেষ করলাম। আবার ফিরবো পরের পর্বে। তোমরা সকলে খুব খুব ভালো থেকো। ধন্যবাদ।